হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শোভান একাডেমি। আজ আমরা ডাব্লিউবিপি 2005 থেকে 2022 পর্যন্ত মিশ্রণ চ্যাপ্টার থেকে যত প্রশ্ন এসেছে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখব। তো আমরা দেখছি যে 2005 থেকে 2022-এ যতগুলো এক্সাম হয়েছে প্রায় প্রত্যেকটা এক্সামেই কিন্তু মিশ্রণ চ্যাপ্টার থেকে একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু আসছেই। সো তুমি যদি ডাব্লিউবিপির এক্সামের জন্য প্রিপারেশন নাও তাহলে অবশ্যই মিশ্রণ চ্যাপ্টারটা তোমাকে খুব ভালো করে করতে হবে। চ্যাপ্টারের অঙ্ক শুরু করার আগে আমাদের প্রথমে বেসিকটা খুব ভালো করে জানতে হবে। এখানে আমরা মূলত পার্সেন্টেজের কনসেপ্ট ইউজ করব এবং 2 নাম্বার অনুপাত সমানুপাতের কনসেপ্ট কিন্তু এখানে কাজে লাগবে। তো মিক্সচার অ্যালিগেশন করার আগে তোমাকে এই দুটো চ্যাপ্টার কিন্তু ভালো করে করে আসতে হবে, না হলে তুমি বুঝতে পারবে না। এরপর দেখো, মিশ্রণ চ্যাপ্টারটার নাম। অ্যালিগেশন হচ্ছে একটা পদ্ধতি, ঠিক আছে? এই পদ্ধতিটা কি সেটা একটু ভালো করে বুঝে নাও। আমি বললাম তোমাকে যে দুই প্রকার আমার কাছে চিনি আছে, একটা হচ্ছে 35 টাকা প্রতি কেজি আর একটা হচ্ছে 20 টাকা প্রতি কেজি। এদেরকে আমি মিক্স করেছি, যার ফলে 25 টাকা প্রতি কেজি আমি চিনির দাম করেছি। তাহলে কি অনুপাতে আমাকে মিক্স করতে হবে? তাহলে কি করবে, এভাবে আমাদেরকে লিখতে হয়, নিয়ে বিয়োগ করতে হবে। এখানে দেখো 35 থেকে 25 এদের মধ্যে বিয়োগ করলে কত হবে 10, আর 25 আর 20 এদের মধ্যে বিয়োগ করলে কত হবে 5। অর্থাৎ কি অনুপাতে মেশাতে হবে, 5:10 এই অনুপাতে মেশাতে হবে। মানে 5 দিয়ে এটাকে আমি কাটাকুটি করব, 1:2 এই অনুপাতে মেশাতে হবে। তার মানে অ্যালিগেশনটা কিভাবে করবে দেখো, এখানে যদি এ থাকে, এখানে যদি বি থাকে, আর মাঝে যদি সি থাকে, তাহলে আমাদের যেটা করতে হবে এ বিয়োগ সি, আর এখানে আমি বলতে পারি সি বিয়োগ বি। এখানে এরকম ঢেউ খেলানোর চিহ্ন দিয়েছি কেন বলতো, কারণ হচ্ছে আমাকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। এরপর অ্যালিগেশন করার সময় মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, বা যখন তুমি অঙ্ক করবে তখন তো তোমাকে এইভাবে স্ট্রাকচারটা সাজাতে হবে। অঙ্কটা পড়ে তোমাকে এরকম স্ট্রাকচার সাজাতে হবে যাতে তুমি অ্যালিগেশনটা লাগাবে। সো এই স্ট্রাকচারটা ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা তুমি দেখেই বুঝতে পারবে। কিভাবে দেখো, এই মাঝে যেটা লিখবে মনে রাখবে, মাঝে যেটা লিখবে সেটা হচ্ছে মিক্সচারের দাম। মিক্সচারের মূল্যটা মাঝে থাকবে বা মিক্সচারের কোয়ান্টিটিটা মাঝে থাকবে সব সময়, ঠিক আছে? এরপর মাঝের এই যে ভ্যালুটা দেখো, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, মাঝের ভ্যালুটা সব সময় ওপরে দুটো ভ্যালুর মাঝে থাকবে। মানে 35 আর 20-র মাঝে থাকবে 25, মাঝে ভ্যালু থাকবে। মানে এখানে 25-এর পরিবর্তে, এখানে 25-এর পরিবর্তে কখনোই কখনোই 15 হবে না। কারণ 20-র থেকে এখানে যে ভ্যালুটা থাকবে সেটা 20-র থেকে বেশি থাকবে এবং 35-এর থেকে কম থাকবে। 20-র থেকে বেশি থাকবে এবং 35-এর থেকে কম থাকবে, কখনোই এটা 36 হবে না। ভ্যালুটা সবসময় মনে রাখবে 35 আর 20-র মাঝে থাকবে। বুঝতে পারছি ব্যাপারটা? এগুলো কিন্তু জানতে হবে, না হলে আমাদের ভুল হয়ে যাবে, কারণ তুমি হয়তো ভুলবশত লিখে দিলে স্ট্রাকচারটা নিয়ে ভুল অ্যান্সার বেরিয়ে আসবে। ঠিক আছে, এইভাবে আমাদের অ্যালিগেশনটা করতে হবে। এরপর দেখো আরেকটা প্রসেস দেখো, এটা গেল যখন পূর্ণ সংখ্যা রয়েছে। এরপর যদি ভগ্নাংশ দিয়ে দেয়, যেমন 2-এর 7, 3-এর 5, আর এখানে আছে 1-এর 3, এইটার বিয়োগ করে আমাদের কিভাবে করব দেখো শর্টকাটটা। এটার বিয়োগ করে, এই দুটো বিয়োগ করে এখানে লিখতে হবে আমাকে। সো কিভাবে লিখবে দেখো, প্রথমে একটা দাগ টানবে, এখানে 7 আছে নিচে, এখানে আছে 3, তাহলে 7 আর 3 এখানে লিখে দাও গুণ আকারে। এরপর তুমি দাগ টানবে, দাগটা কিভাবে টানবে খুব ভালো করে দেখবে, দাগটা কিভাবে টানছি আমি। 7-এর সঙ্গে 1-কে কানেক্ট করছি, 2-এর সঙ্গে 3-কে কানেক্ট করছি, 7-এর সঙ্গে 1-কে কানেক্ট করলাম, 2-এর সঙ্গে 3-কে কানেক্ট করলাম, নিয়ে এদের গুণ করে বিয়োগ করে দাও। কানেক্টটা এমন ভাবে করতে হবে যেন এটা ক্রস না করে। যেমন ভুলবশত তুমি যদি 7-এর সঙ্গে 3-কে কানেক্ট করো আর 2-এর সঙ্গে 1-কে কানেক্ট করো, তাহলে দেখো এখানে একটা ক্রস হয়ে যাচ্ছে। তার মানে যখন এরকম ক্রস চিহ্ন হবে জানবে ভুল জায়গায় আমি কানেক্টটা করেছি। তাহলে 7-এর সঙ্গে 1-কে কানেক্ট করতে হবে, দেখো 2-এর সঙ্গে 3-কে কানেক্ট করো। তাহলে দেখো 7-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 7, আর 2-এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 6। 7 আর 6 বিয়োগ করে দেবে এখানে। এগুলো আমরা ডাইরেক্ট করব কিন্তু। এটা কিভাবে করব তাহলে দেখো, 5 আর 3 নিচের গুলো প্রথমে লিখে নাও, 5 আর 3 নিয়ে এরপর কানেক্ট করো, 5-এর সঙ্গে 1, 3-এর সঙ্গে 3। ভুলবশত যদি তুমি 5-এর সঙ্গে এই নিচের 3-কে আর 3-এর সঙ্গে উপরের 1-কে কানেক্ট করে দাও, দেখো এখানে ক্রস চিহ্ন হচ্ছে, তার মানে আমাদের ভুল হয়ে যাবে তখন। তো এইভাবে কানেক্টটা করতে হবে। তাহলে দেখো 5-একে 5, 3-3-এ 9, 9 মাইনাস 5। এখানে দেখো নিচেই 3 কেটে যাচ্ছে, উপরে এটা আমি সমান দিয়ে এখানে লিখছি, উপরে দেখো আসছে 4, নিচে আসছে 5, আর এখানে দেখো 7 মাইনাস 6 1, নিচে আসছে 7। ঠিক আছে, এরপর তুমি কোনাকুনি গুণ করে দাও, মানে 4 7 এটা 28 হয়ে যাবে, এটা 5 1 5 হয়ে যাবে।
বোঝাতে পারলাম? তো এটাই হচ্ছে মেন, এর বেশি কিছু জানার দরকার নেই। এরপর দেখো আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাচ্ছি। 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। এই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে? প্রথমে এখানে দুধ আর জলের মিশ্রণ ছিল, দুধ আর জলের মিশ্রণ ছিল, নিয়ে এখান থেকে বলেছে যে আমি এখানে কিছু লিটার জল মেশাচ্ছি, কিছু লিটার জল মেশাচ্ছি, যার ফলে মিশ্রণে 60% জল থাকবে, সেটা বলা হয়েছে। ঠিক আছে, এখানে কি অনুপাতে ছিল? 4:3 অনুপাতে ছিল। তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি কি মেশাচ্ছি? আমি মেশাচ্ছি জল। তার মানে আগে দুধের পরিমাণ যা ছিল, আগে দুধের পরিমাণ যা ছিল, পরে জল মেশানোর পরেও দুধের পরিমাণ সেম থাকবে, বলো হ্যাঁ কিনা। আমি মনে মনে ভাবছি যে 35 লিটার দুধে ধরো সাপোজ 30 লিটার, 35 লিটার দুধ জলের মিশ্রণে 30 লিটার দুধ ছিল, আমি ধরলাম। তাহলে তুমি যখন জল মেশাবে, তাহলে সেই জল মেশালে ঠিক আছে, কিন্তু দুধের পরিমাণটা তো চেঞ্জ হবে না, দুধ 35 লিটার ছিল 35 লিটারই থাকবে। বিষয়টা বুঝতে পারছো? তুমি কিছুক্ষণের জন্য ভাবো যে 35 লিটার দুধের মধ্যে, দুধ জলের মধ্যে 30 লিটার দুধ আলাদা করা আছে, 5 লিটার জল আলাদা করা আছে। তাহলে এখন তুমি যদি জল মেশাও, তাহলে জলের পরিমাণটা বাড়বে, দুধের পরিমাণ সেম থাকবে। এইটা বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে আমরা কি করব, আমরা দুই দিক থেকে মানে জল মেশানোর আগে এবং জল মেশানোর পরে দুধের পরিমাণকে সমান করব। ঠিক আছে, এখন দেখো 35 লিটার দুধ জলে দুধের পরিমাণ কত হবে, এখানে অনুপাতটা কত দিয়েছে দেখো 4:3। এখন আমি যদি দুধ এখান থেকে বের করতে চাই, এখান থেকে যদি আমি দুধ বের করতে চাই, তাহলে দেখো আমি বলবো 4/7, মানে দুধের ভগ্নাংশ আনুপাতিক ভাগ হার যেটা হবে সেটা হবে 4/7। 7 কোথা থেকে আসছে? 4 আর 3-এর যোগফল। আর যদি বলি আমি জল, তাহলে হবে 3/7। তাহলে দুধের ভগ্নাংশ কত হচ্ছে? 4/7। তাহলে এখানে লিখবে 4/7 গুণ আকারে, সমান সমান আমি ধরে নিচ্ছি x লিটার জল মেশাচ্ছি। তাহলে আগে ছিল 35, এখন হচ্ছে x। এখানে দেখো জল কত থাকবে, সরি দুধ কত থাকবে, কারণ জলের পরিমাণ বলে দিয়েছে 60%, তাহলে বাকিটা থাকবে দুধ মানে 40%। তাহলে এখানে 40% মানে নিচেই 100। দেখো এত শত কাহিনী আমি কেন বললাম? তুমি প্রথমবার আমার কাছে অঙ্ক করছো বলে তাই, কারণ এগুলো তোমাকে এত শত বলার কোনো প্রয়োজন নেই, কেউ বলবেও না। কারণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার না হলে আমি মনে করি যে অঙ্ক করানোটা ফালতু। অঙ্ক যদি তুমি বুঝতেই না পারো, তুমি তো শুধুমাত্র এখানে দেখার জন্য আসোনি, এই অঙ্কটা যে তোমার আবার পরীক্ষায় আসবে এমনটি না। সো অঙ্ক মুখস্থ করে হয় না, বেসিকটা বুঝতে হবে। এখন পরীক্ষার সময় আমরা কি এত শত করব? পরীক্ষার সময় আমরা ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারি, তুমি যদি বুঝে যাও। কারণ কিভাবে করবে, দেখছো যে জল মেশাচ্ছি, তার মানে দুধের পরিমাণ সেম থাকবে। তাহলে আগে দুধের পরিমাণ কত ছিল, পরে দুধের পরিমাণ কত হচ্ছে, এই দুটো সেম করে দাও। এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান আমাদের বের করতে হবে। তো 0 0 এটা চলে যাচ্ছে, 60, 7 দিয়ে এটা 5 7 35 হচ্ছে। ঠিক আছে, 2 দিয়ে এটা 2 2 4, 2 5 10। তাহলে দেখেন 5 4 20, এখান থেকে 5 আসছে, 20 5 100 সমান হচ্ছে 35 প্লাস এক্স ইন্টু 2 আছে দেখো এদিকে, তাহলে কত হচ্ছে দেখো 70 প্লাস 2x। তাহলে 2x সমান কত পাচ্ছি? 70 এদিকে বিয়োগ হয়ে যাবে 30। তাহলে x সমান কত হবে? 15। অর্থাৎ 15 লিটার জল মেশাতে হবে। নেক্সট অঙ্ক দেখো, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ ও কিছু সংখ্যক টিয়া পাখি আছে। তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290। সেখানে কতগুলি টিয়া পাখি আছে? দেখো এই অঙ্কটা আমাদের খুব মুখে মুখে করা যেতে পারে, একটু ভালো করে বুঝবে। সিংহ মানে যার পায়ের সংখ্যা হবে 4, টিয়া মানে যার পায়ের সংখ্যা হবে 2। ঠিক আছে, এখানে মাথা রয়েছে মানে 100টা, 100টা মাথা রয়েছে মানে 100টা প্রাণ আছে, 100টা মাথা আছে মানে 100টা প্রাণ আছে। এখন আমি যদি ধরে নিই যে 100টাই টিয়া রয়েছে, 100টাই টিয়া রয়েছে, তাহলে কতগুলো পা থাকতে হবে? 100 ইন্টু 2 মানে 200টা পা থাকতে হবে, বলো হ্যাঁ কিনা। অর্থাৎ 200টা পা থাকবে যদি সবগুলোই টিয়া পাখি হতো, কিন্তু প্রশ্নে বলেছে 290টা পা রয়েছে। তার মানে 290 থেকে 200 যদি আমি বাদ দিই, অর্থাৎ 190টা পা এক্সট্রা রয়েছে। প্রথমে ভাবো এই এক্সট্রা কেন হলো, এক্সট্রা 190 পা, সরি 190 না, শুধু 90, শুধু 90টা পা কেন হলো এক্সট্রা? কারণ এখানে সবগুলো টিয়া পাখি নেই, কিছু সংখ্যক সিংহ আছে যাদের 4টা করে পা রয়েছে। তার মানে তুমি কি করবে,
অলরেডি দুটো করে পা সবারই ধরে নিয়েছো, এখন তুমি 90-কে 2 দিয়ে ভাগ করো, মানে পাবে 45। এই 45টা কি হবে? এই 45টা হবে চার পায়ের প্রাণী, মানে এখানে চার পায়ের প্রাণী মানে এখানে সিংহ হবে। অর্থাৎ সিংহের সংখ্যা রয়েছে 45টি, টিয়ার সংখ্যা হবে 100 মাইনাস 45, অর্থাৎ 55টি। অপশন এ। এরপর তুমি যদি এটা বুঝতে না পারো, চলো আরো আমি ডিপলি বুঝিয়ে দিচ্ছি এটাকে, তাহলে আর কোনোদিন ভুলবে না। দেখো আমি ধরে নিচ্ছি 100টা মাথা রয়েছে, তো 100টা মাথা রয়েছে, এরকম করে 100টা মাথা রয়েছে। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটাই টিয়া পাখি রয়েছে, তার মানে দুটো করে পা এখানে ফিট করে দিলাম, প্রত্যেককে দুটো করে পা লাগিয়ে দিচ্ছি। তাহলে কটা পা আমি ব্যবহার করলাম? এখানে তুমি জিনিসটা এরকম করে ভাবো যে তোমাকে 100টা মাথা দেওয়া হয়েছে আর 290টা পা দেওয়া হয়েছে, নিয়ে বলেছে যে টিয়া বানাতে আর সিংহ বানাতে, মানে চার পায়ের জন্তু বানাতে আর দুই পায়ের প্রাণী বানাতে। তাহলে তুমি কি করবে? 100টা মাথাকে নিয়ে এলে, প্রত্যেকটা মাথায় দুটো দুটো করে পা লাগিয়ে দিলে। তাহলে এখন দুটো করে পা লাগানো মানে ওখানে হয়ে গেল ওটা টিয়া পাখি, দুটো করে পা। ঠিক আছে, এরপর দেখো দুটো করে পা লাগানোর সময় দেখলে 100টা মাথায় দুটো করে পা লাগিয়ে দিয়েছো, মানে 200টা পা তুমি ব্যবহার করে ফেলেছো, তোমার কাছে এখনো 90টা পা রয়েছে। এরপর তুমি কি করছো? 90টা পাকে 2 দিয়ে ভাগ করছো, নিয়ে 45টা করছো। এরপর তুমি 45টা টিয়াকে এখান থেকে ধরে নিয়ে এলে, নিয়ে টিয়াতে টিয়াতে আরো দুটো করে পা এক্সট্রা লাগিয়ে দিচ্ছ, আরো দুটো করে পা এক্সট্রা লাগিয়ে দিচ্ছ, তার মানে 45টা টিয়া ধরে এনেছো, 45টা টিয়াকে তুমি এখন চার পায়ের বানিয়ে দিয়েছো, মানে সিংহ বানিয়ে দিয়েছো। বুঝতে পারলে বিষয়টা? তাহলে দেখো বাকিগুলো কি রয়েছে, টিয়া পাখি রয়েছে। 45 মানে 100 মাইনাস 45, দ্যাট ইজ 55। ক্লিয়ার হলো বিষয়টা? দেখো হয়তো আমি অনেকটা টাইম নিচ্ছি তোমাকে বোঝাতে, বাট আমি নিশ্চিত তুমি যদি একবার বুঝে যাও এগুলো করতে, এই সমস্ত অঙ্কগুলো করতে তোমার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। সে যেভাবেই ঘুরিয়ে দেখ না কেন প্রশ্ন, তুমি কিন্তু করতে পারবে। সো আগে বুঝবে অঙ্কগুলো, অঙ্ক কতগুলো করছো এটা ম্যাটার না, অঙ্ক কতটা বুঝতে পারছো সেটা হচ্ছে ম্যাটার। 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25%? দেখো সিমিলার অঙ্ক। এখানে কি মেশানো হচ্ছে? জল মেশানো হচ্ছে, জল মেশানো হচ্ছে। তার মানে প্রতি ক্ষেত্রে দুধের পরিমাণটা সেম থাকবে, বলো হ্যাঁ কিনা? মেশানোর আগে মেশানোর পরে দুধের পরিমাণটা তো সেমই থাকবে। তাহলে প্রথমে ছিল 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল, তার মানে 90% ছিল দুধ। সমান সমান বলতে পারি আমি x লিটার জল মেশাচ্ছি, তাহলে 20 প্লাস এক্স হলো। এখন জলের পরিমাণ বলে দিয়েছে 25%, তাহলে দুধ আছে 75%। দেখো এগুলো কেন তাড়াতাড়ি লিখছি, এগুলো পার্সেন্টেজের কনসেপ্ট থেকে আসছে। 100 থেকে আমি সঙ্গে সঙ্গে 10 বিয়োগ করেছি, 100 থেকে সঙ্গে সঙ্গে 25 বিয়োগ করে লিখছি। তো এই জন্যই বললাম পার্সেন্টেজের কনসেপ্টটা শেখা কিন্তু এখানে জরুরি। এরপর দেখো এটা পার্সেন্টেজ তুলে নিচে 100 আসবে, পার্সেন্টেজ তুলে নিচে 100 আসবে, সেই 100 কেটে যাবে, ওই জন্য আমি এটাও কেটে দিলাম। এভাবে কাটাকুটি করো, 15 দিয়ে 5 15 75, 6 15 90, 5 4 20। তো এখানে আসছে গুণ করলে 4 6 24 সমান আসছে 20 প্লাস এক্স। তাহলে এক্স এর মান কত হবে? 24 মাইনাস 20, দ্যাট ইজ 4। অপশন এ। নেক্সট, এক ব্যক্তি দুধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করে তবে 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রণে কত লিটার দুধ ছিল? এই অঙ্কটা এতটাই সহজ অঙ্ক, জাস্ট দেখে তুমি উত্তর বলে দিতে পারো, বা একটু পেন টাচ করে। 20% মানে কত? 20%কে জাস্ট ভগ্নাংশে পরিণত করো, 1/5। 1/5 20%কে ভগ্নাংশে পরিণত করলে হবে 1/5, তাহলে এটার উত্তর হয়ে যাবে 1/5। আর কিছু করা লাগবে না, আর কিচ্ছু করা লাগবে না। এটার বেসিক কনসেপ্ট তোমাকে আমি অন্য কোনো ক্লাসে বুঝিয়ে দেবো। জাস্ট এটা এখন মনে রাখো যে যখনই এরকম অঙ্ক থাকবে, যত পার্সেন্টেজ লাভ হচ্ছে, মনে রাখবে যত পার্সেন্টেজ লাভ হচ্ছে সেটাকেই তুমি ভগ্নাংশে কনভার্ট করে দাও, তাহলেই হয়ে যাবে এত লিটার জল আমি মেশাচ্ছি। এটা যদি অনুপাতে দিত যে জল ও দুধের অনুপাতটা কত হবে, জল ও দুধের অনুপাত কত হবে, তাহলে তখন অ্যান্সার হতো 1:5। বা যদি আগে বলে দিত যে দুধ ও জলের অনুপাত, মানে কি অনুপাতে মেশাচ্ছে, দুধের সঙ্গে কি অনুপাতে জল মেশাচ্ছে, তার মানে তখন দুধের পরিমাণটা আগে হতো, মানে 5 আগে হতো, পরে 1 হতো। এখন এটা যদি 20%-এর পরিবর্তে 25% থাকতো, তাহলে কত অ্যান্সার হতো কমেন্টে জানাও। আর যদি 16.23% থাকতো, তাহলে কত অ্যান্সার হতো, তোমরা কিন্তু দুটো অ্যান্সারই কমেন্টে জানাও। নেক্সট, একজন চা ব্যবসায়ী
320 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সাথে 250 টাকা কেজি দরে আসাম চা। তবে এই চা নিয়ে অঙ্ক আমরা সেই মাধ্যমিক থেকে করে আসি, তাই না? মাধ্যমিক এরকম অঙ্ক ছিল দেখবে, তখন আমরা কিন্তু এই অ্যালিগেশন দিয়ে করিনি, বাট আজকে আমরা কিন্তু অ্যালিগেশন দিয়ে করবো। অ্যালিগেশন দিয়ে করলে খুব সহজেই করতে পারবে। তাহলে 320 টাকার হচ্ছে দার্জিলিং চা, তো একদিকে লিখো দার্জিলিং চা 320, আর একদিকে হচ্ছে আসাম চা, অসম চা, যেটা হচ্ছে 250 টাকা। এখন প্রশ্নে কি বলেছে দেখো, মেশানোর পর 324 টাকায় বিক্রি করলে 20% লাভ হচ্ছে। এখানে লাভ গতির একটা কনসেপ্ট আসবে। 324 টাকায় আমি বিক্রি করছি, বিক্রি করে 20% আমি লাভ করছি, 20% প্রফিট করছি। এখন এখান থেকে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। এবার কেন ক্রয় মূল্য বের করতে হবে দেখো, এখানে 320, এটা কি ছিল? এটা ছিল ক্রয় মূল্য। 320 টাকা কেজি দরের দার্জিলিং, এটা ছিল ক্রয় মূল্য, এটা ছিল সিপি, এটাও হচ্ছে সিপি। তাহলে এখানে মাঝে যখন আমি লিখবো, মাঝে কিন্তু আমাকে সিপি লিখতে হবে, কিন্তু এখানে যদি আমি 324 ভরে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো এখানে সিপি কত হবে, দেখো ক্রয় মূল্য কত হবে, 20% প্রফিট। আমি তোমাদের প্রফিট অ্যান্ড লস করিয়েছি, সেখানে বলেছি দেখবে 20% প্রফিট মানে 100 টাকার জিনিসটা ক টাকায় বিক্রি করবে, 100 টাকা ক্রয় মূল্য হলে 120 টাকায় বিক্রি করবে। অর্থাৎ 120-র মান হচ্ছে এই 324, আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, মানে 100-র মান বের করতে হবে। তো শূন্য শূন্য কেটে দাও, 2 দিয়ে এটা 5 বার যাচ্ছে, সরি 6 বার যাচ্ছে, আর এটা 5 বার যাচ্ছে, 6 দিয়ে এটা নিশ্চয়ই যাবে, 6 6 36 যাবে না, 5 6 30, 4 6 24, 54 ইন্টু 5, 54 ইন্টু 5 করলে কত হচ্ছে, 5 4 20, শূন্য হাতে রইলো 2, 5 5 35 আর 2 27, তাহলে এখানে আসবে 270। ঠিক আছে, তো এরপর তুমি অ্যালিগেশনটা করে দাও। এরপর তুমি যদি ভুল করেও এখানে 270 পরিবর্তে 324 বসিয়ে দিতে, আর তুমি যদি এই নাজমুল স্যারের ক্লাস করে যেতে, তাহলে তুমি দেখেই বুঝতে পারতে যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি। কেন? কারণ দেখো এখানে যে মানটা থাকবে, ধরো তুমি এখানে ভুল করে 324 বসিয়ে দিয়েছো, তাহলে আমি কি বললাম ক্লাসের শুরুতে, যে এখানে মানটা অলওয়েজ 320 আর 250-র মধ্যে থাকবে, 320 আর 250-র মধ্যে থাকবে, কিন্তু তুমি কত লিখেছো, 324 লিখে ফেলেছো, তার মানে ভুল লিখেছো। তো এখান থেকে তুমি কিন্তু অ্যালার্ট হয়ে গেলে, ভুল হবে না কিন্তু। ঠিক আছে, তো বেসিক কনসেপ্টটা দিয়ে অঙ্ক করো, খুব সহজেই করতে পারবে। তাহলে এখানে আসবে 270, এরপর তুমি এটা বিয়োগ করো। তাহলে 320 থেকে 270 যদি আমি বাদ দিই, তাহলে এদিকে 30, ওইদিকে 20, মানে আসছে এখানে 50, আর এখানে কত আসছে 20, 20:50, তো শূন্য শূন্য কেটে দাও, 2:5 হয়ে যাবে এটার অ্যান্সার, অপশন এ। নেক্সট, এক গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকবে? সো দেখো এটা একটু বুঝে বুঝে করতে হবে আমাদের। প্রথমে ছিল 5:3, ঠিক আছে, এরপর আমি কিছু পরিমাণ শরবত তুলে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি এক্স তুলে নিচ্ছি, দুদিক থেকে এক্স উঠবে। এক্স তোলা মানে কি, মিশ্রণ থেকে যখন এক্স তুলবে তখন সেই অনুপাতেই উঠে যাবে। এখন তাহলে অনুপাতের কি কোনো পরিবর্তন হবে? অনুপাতের কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা একটু ভালো করে বোঝো। তুমি শরবত করেছো, শরবত করেছো, সেখানে সিরাপ দিয়েছো আর জল মিশিয়েছো 5:3 এই অনুপাতে। ঠিক আছে, এখন তুমি যতটা ধরো 1 লিটারের শরবত করেছো, তুমি যদি 1 লিটার থেকে 500 ml তুলে নাও, 500 ml তুলে নাও, তাহলে যে মানে সিরাপ আর জলের যে অনুপাত, সেটার কি কোনো পরিবর্তন হবে? আচ্ছা সিরাপটাকে বাদ দাও, এটাকে তুমি চিনি ধরো, ধরো তুমি শরবত করেছো, তো শরবতে যখন তুমি মিশিয়ে দিয়েছো চিনিটাকে, চিনি আর জল যখন মিশিয়ে দিয়েছো, ওখান থেকে যখন তুমি তুলে নেবে কিছুটা অংশ, তাহলে যে মিশ্রণের যে অনুপাতটা, অনুপাতটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, সেটা 2 কেজি শরবত ছিল, সেটা 1 কেজি 500 হতে পারে, 1 কেজি 700 হতে পারে, কিন্তু অনুপাতটা যে তুমি এই 5:3 অনুপাতে মিশিয়েছিলে, এই অনুপাতটার কিন্তু কোনো চেঞ্জেস হবে না। এরপর দেখো, তাহলে এখান থেকে আমি কিছুটা পরিমাণ তুলেছি, এক্স তুলেছি ধরে নিচ্ছি, তাহলে 5:3 থাকবে। এরপর আমি আবার এক্স মেশাচ্ছি, কি মেশাচ্ছি, যত পরিমাণ শরবত তুলে নিচ্ছি সম পরিমাণ জল ঢালছি, তাহলে আমি আবার এক্স মেশাচ্ছি। তার মানে বলেছে দেখো, এক্স মেশানোর পরে মানে সিরাপ আর জল অর্ধেক অর্ধেক হয়ে যাবে, সিরাপ ও জল অর্ধেক অর্ধেক মানে 1/2 হয়ে যাবে। এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি, তাহলে 1:1 বলতে পারি, তাহলে 1:1 হয়ে যাবে। এটা বুঝতে পারলে? দেখো এরপর এখানে ছিল 5 সিরাপ 3 জল,
আর নিচেই 1 সিরাপ 1 জল। তো সিরাপের তো কোনো পরিবর্তন হবে না, তুমি ঢেলেছো জল, তাহলে সিরাপের কেন পরিবর্তন হবে? তাহলে এখানে দেখো 5 ছিল সিরাপ, তাহলে এই একটাকে আমাকে 5 করতে হবে, মানে 5 দিয়ে গুণ করতে হবে। তো অনুপাতের এক সাইড গুণ করলে হবে না, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কি দাঁড়িয়ে গেল? 5:5 হয়ে গেল। 5:5 হয়ে গেল। এরপর দেখো তুমি এখানে কত লিটার জল মেশাচ্ছ, কত অংশ জল মেশাচ্ছ? 2 জল মেশাচ্ছ। 3টাকে 5 করছো মানে 2 মেশাচ্ছ জল। এরপর দেখো এখানে কতর মধ্যে, এখানে 5 + 5 মানে 10, 10-এর মধ্যে, অর্থাৎ 2/10 হয়ে যাবে। এত অংশ জল আমি, সরি, এত অংশ সিরাপ আমি তুলে এত অংশ জল মেশাচ্ছি। তাহলে এটা কাটাকুটি করে দাও, 1/5। এরপর এখানে 10 বা কেন নিলাম? দেখো প্রথমে এখানে কিছু শরবত ছিল, তো আমি ধরে নিচ্ছি তুমি 2 কেজি, ধরো এটা সাপোজ 10 কেজি শরবত ছিল, আমি 2 কেজি শরবত তুলে নিয়ে 8 কেজি করলাম। এখন তোলার পরে 8 কেজি করার পর আবার আমি 2 কেজি জল মিশিয়ে দিচ্ছি। তাহলে 2 কেজি যখন জল মেশাবে তাহলে আবার সেই 10 কেজি হয়ে যাবে, মানে আগের ফরম্যাটই চলে আসবে। তো সেম কেস হচ্ছে, এখানে আমি 10-এর মধ্যে থেকে 2 কে তুলছি, সেজন্য হবে 10, উপরে 2 নিচেই 10। ঠিক আছে, নেক্সট। 320 টাকা 100 জন বালক ও বালিকার মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক বালক 3.60 টাকা এবং প্রত্যেক বালিকা 2.40 টাকা পেল। বালিকার সংখ্যা কত? এটাও অ্যালিগেশন দিয়ে হবে। দেখো এখানে আছে বয়েজ আর গার্লস। একজন বয়েজ কত টাকা করে পাবে? 3.60। একজন গার্লস 2.40। আচ্ছা, 320 টাকা, সরি 312 টাকা রয়েছে 100 জন বালক, 312 টাকা রয়েছে 100 জন বালক বালিকার মধ্যে ডিভাইড করা হচ্ছে। তাহলে যদি গড়ে আমি সবাইকে সমানভাবে দিতাম, তাহলে গড়ে সবাই কত টাকা করে পেত? 100 দিয়ে ভাগ করে দেবো, মানে 3.12 টাকা। তাহলে গড়টা হবে এখানে 3.12 মিক্সচার। এরপর তুমি অ্যালিগেশন করো, জাস্ট লাইক দ্যাট। এটা কিভাবে লিখলাম বুঝতে পেরেছো? আরেকবার বলে দিচ্ছি, দেখো বয়েজ 3.60 পাচ্ছে, গার্লস 2.40 পাচ্ছে। আমাকে 312 টাকা 100 জনের মধ্যে যদি আমি সমানভাবে ভাগ করে দিতাম, তাহলে প্রত্যেকে 3.12 টাকা করে পেত। তাহলে সেটা লিখবো মাঝে, মিক্সচারটা লিখবো মাঝে। এখান থেকে অ্যালিগেশন করে দাও। তাহলে দেখো এখানে 60 আর এখানে আছে 3, তো কেটে যাচ্ছে। 60 এখানে 12, মানে 20 যদি বাদ দিই 40, এক্সট্রা 8, মানে 0.48 হচ্ছে এখানটা। আর এখানটা ওদিকে হচ্ছে দেখো 3.12, এর 2.4 মানে 60, এর 72, 0.72। দেখো এই ক্যালকুলেশন গুলো তোমরা একটু নিজের মতো করে করে নিও, ঠিক আছে? তো দশমিক দশমিক তুলে দিচ্ছি আমি। 12 দিয়ে 6 12 72, 4 12 48, 2 দিয়ে 2 2 4, 2 3 6, 3:2, 3:2 এই অনুপাতে আমাদের বালক বালিকা থাকবে। ঠিক আছে, তাহলে টোটাল কত হচ্ছে? 3:2 মানে 5। 5-এর মান কত? 100 জন রয়েছে বালক বালিকা, তাহলে 5-এর মান হচ্ছে 100। আমাকে বের করতে বলেছে বালিকার সংখ্যা, মানে গার্লস এর মান কত হবে? এখানে 2 রেশিও, তাহলে 2 এর মান কত? তাহলে 5 20 20 ইন্টু 2 মানে 40, অপশন ডি। নেক্সট, একটি ব্যাগে 25 পয়সা 50 পয়সা ও 1 টাকার মুদ্রা এই অনুপাতে ছিল। যদি ব্যাগটিতে 31 টাকা থাকে তাহলে কতগুলি 1 টাকার মুদ্রা আছে? দেখো এই অঙ্কগুলো খুব সহজেই আমরা করতে পারবো। অনুপাতটা কিসের দিয়েছে? অনুপাতটা বলো। অনুপাতটা দিয়েছে সংখ্যার অনুপাত দিয়েছে, 3:4:5 সংখ্যার অনুপাত দিয়েছে। আর এখানে টাকাটা দিয়েছে 31 টাকা, 31 টাকা দিয়ে দিয়েছে। তাহলে এখানে সংখ্যা, এখানে টাকা, এটা থাকলে হবে না। এই সংখ্যাটাকে আমি টাকাতে পরিণত করব, 3:4:5 টাকা আমি টাকাতে পরিণত করব। তো টাকাতে পরিণত করার আগে একটা জিনিস দেখো, এখানে আছে 25 পয়সা। আমি ধরে নিচ্ছি, যদি ধরি যে 25 পয়সা 3টে রয়েছে, তাহলে দেখো 25 পয়সা 3টে মানে হচ্ছে 75 পয়সা তৈরি হচ্ছে। 75 পয়সা মানে 0.75 টাকা। তো এরকম একটা পয়েন্টে চলে আসছে। তো সেজন্য আমি কি করব, 25 পয়সা, আমি জানি যে 4টা যদি আমি কয়েন দিই 25 পয়সার, 4টা কয়েন দিলে 1 টাকা তৈরি হয়। তাহলে এখন কাজ হবে, এই 3টাকে আমি 4-এর গুণিতক বানাবো। তো 4-এর গুণিতক বানাতে গেলে আমাকে প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 20। এরপর আমি মনে মনে ভাবছি যে ধরে নিচ্ছি 12টা আছে 25 পয়সার কয়েন, 16টা আছে 50 পয়সার কয়েন, 20টা আছে 1 টাকার কয়েন। ঠিক আছে, তাহলে দেখো 12টা যদি 25 পয়সার কয়েন থাকে তাহলে ক টাকা রয়েছে ওখানে? 3 টাকা রয়েছে। প্রতি 4 কয়েনে 1 টাকা তৈরি হচ্ছে, তাহলে 12 কয়েনে 3 টাকা তৈরি হবে।
16টা যদি 50 পয়সা থাকে তার মানে 8 টাকা তৈরি হয়েছে, আর 20টা যদি 1 টাকা থাকে তাহলে 20 টাকা তৈরি হয়েছে। এগুলো যোগ করো, যোগ করো, দেখো কত হচ্ছে, 20 প্লাস 8, 28 3 31, 31। দেখো তার মানে 31 টাকা থাকবে ব্যাগে, এখানে 31 টাকা থাকবে, মিলে গেছে, তার মানে এখানে কিছু আর কাটাছেড়া করতে হচ্ছে না। তার মানে আমি বলতে পারি যে 12টি হচ্ছে 25 পয়সা, 16টি হচ্ছে 50 পয়সা, 20টি হচ্ছে 1 টাকার মুদ্রা। প্রশ্নে বলেছে 1 টাকার মুদ্রা কতগুলো রয়েছে, তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর 20টি। যদি বলতো 25 পয়সা তাহলে হয়ে যেত 12টি। ঠিক আছে, প্রশ্নটা আবার একটু ঘুরিয়েও বলতে পারে যে 50 পয়সার মুদ্রা কত টাকা রয়েছে ওখানে, 50 পয়সার মুদ্রা দিয়ে ওই ব্যাগে কত টাকা রয়েছে, মানে ওখানে যে টাকাটা রয়েছে সেটা 50 পয়সা নিয়ে রয়েছে কতগুলো, তো তখন বলতে হবে 8 টাকা। ঠিক আছে, এরকমও দিতে পারে। চলো নেক্সট অঙ্ক দেখো। একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায়, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। যদি ছাত্রটি সর্বমোট 60টি প্রশ্নের উত্তর দিয়ে 130 নম্বর পায়, তাহলে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। এই অঙ্কটা দুই ভাবে করা যায়, এক হচ্ছে অপশন টেস্ট, একটা হচ্ছে এক্স ধরে। তুমি দুই ভাবেই করতে পারো, আমি এক্স ধরে দেখাচ্ছি এবং শেষে গিয়ে অপশন টেস্টটাও দেখিয়ে দেবো। আমি ধরে নিচ্ছি সঠিক উত্তর দিয়েছে এক্সটা। টোটাল 60টা প্রশ্ন সে অ্যাটেম্প্ট করেছে 60টা প্রশ্ন। 60টার মধ্যে তার ঠিক হয়েছে, 60টার মধ্যে তার ঠিক হয়েছে আমি ধরে নিচ্ছি এক্সটা। তাহলে ভুল হয়েছে কটা, ভুল হয়েছে 60 মাইনাস এক্সটা। বলছে প্রতিটি ঠিক নাম্বারের জন্য সে 4 মার্কস পাবে, তাহলে এক্সটা ঠিক করেছে তার মানে এক্স ইন্টু 4 মার্কস পেয়েছে। আর প্রতিটি ভুল নাম্বারের জন্য 1 করে কেটে যাবে, তার মানে কি সঠিক থেকে 1 মাইনাস হবে, এটা মাইনাস হয়ে যাবে, নিয়ে কত দাঁড়াচ্ছে 130 দাঁড়াচ্ছে। তো এটা সমান 130 করে দাও। এরপর জাস্ট কাটাকুটি করো, এটা 4x মাইনাস 60, মাইনাসে মাইনাসে প্লাস এক্স সমান হচ্ছে 130। তাহলে 4x প্লাস এক্স মানে 5x, 60টা সমানের ওদিকে গেল, যোগ হয়ে যাবে 130 প্লাস 60 মানে 190, এটাকে 5 দিয়ে ভাগ করো, 5 দুয়ে 10, 19 দুয়ে 38, অর্থাৎ এক্স মানে 38, অর্থাৎ 38টা প্রশ্ন সঠিক দিয়েছে। এরপর তুমি অপশন টেস্টের মাধ্যমে করতে পারো। ধরে নাও 38 হচ্ছে উত্তর, আমি ধরে নিচ্ছি 38 উত্তর। 38টা সঠিক উত্তরের জন্য সে 4 মার্কস করে পেয়েছে, 4 8 32, 2 হাতে রইল 3, 4 3 12 আর 3 15, 152। আর 60টার মধ্যে 38টা যদি ঠিক হয় তাহলে বাকিটা নিশ্চয়ই সে ভুল উত্তর দিয়েছে। কটা ভুল উত্তর দিয়েছে দেখো, 22টা ভুল উত্তর দিয়েছে। 22টা ভুল উত্তরের জন্য 22 মার্ক তার কাটা যাবে, তাহলে 130, দেখো মিলে যাচ্ছে 130, এখানে সে 130 নম্বর পেয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো এবং আজকের লাস্ট প্রশ্ন। কিছু পরিমাণ জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত যথাক্রমে 4:3:2। 54 কেজি জার্মান সিলভারে কত কেজি দস্তা মেশালে জার্মান সিলভারটিতে তামা, দস্তা, নিকেল থাকবে। এটাও দেখো অনুপাত সমানুপাতের অঙ্কের মতো, তামা, দস্তা, নিকেল কি অনুপাতে রয়েছে, 4:3:2। এখন বলেছে এটা 6:5:3 হয়ে গেছে, কি মেশাচ্ছে, দস্তা মেশাচ্ছে, রাইট, দস্তা, তো হ্যাঁ দস্তা মেশাচ্ছে। এরপর দেখো এখানে 4 আছে, এখানে 6, দস্তা আমি মেশাচ্ছি কিন্তু তামা আর নিকেলের কেন পরিবর্তন হবে, তামা আর নিকেলের কি কোনো পরিবর্তন হবে, হবে না, আমি দস্তা মেশাচ্ছি, বাকিগুলো তো সেম থাকার কথা, তাহলে আমাকে সেম করতে হবে। 4 আর 6কে যদি আমি সেম করতে চাই তার মানে 4 আর 6-এর একটা কমন মান মানে 12তে আমি এদেরকে ট্রান্সফার করতে পারি, 12তে, তাই না। 4কে 12তে ট্রান্সফার করতে গেলে কি করবে তুমি, 3 দিয়ে গুণ করবে, আর 6কে 12তে ট্রান্সফার করতে গেলে 2 দিয়ে গুণ করবে। এরপর একটা জিনিস, যখন এটা অনুপাতে তুমি এই কাজটা করছো, তো অনুপাত সমানুপাতের কনসেপ্ট দেখো, এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে প্রত্যেকটা টার্মকে আমাকে কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে। যখন আমি এখানে 2 দিয়ে গুণ করছি প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই অনুপাতটা এখন কি দাঁড়াচ্ছে, 12, 9, 6, আর এটা দেখো দাঁড়াচ্ছে 12, 10, 6। এরপর একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, তামা 12 ছিল, 12ই আছে, নিকেল 6 ছিল, 6ই আছে, 10টা যেহেতু আমি গোলমাল করেছি মিশিয়েছি তাই 10টা 9 হয়ে 10 হয়ে গেছে, মানে 1 রেশিও বেড়েছে। ঠিক আছে, এই 1 রেশিওর মান কত সেটাই বের করতে হবে। কি করে বের করবো, দেখো 12 প্লাস 9 প্লাস 6 যোগ করো, কত হচ্ছে দেখো 27 হচ্ছে, রাইট, 9 হচ্ছে 15, 12, 27 হচ্ছে, অর্থাৎ 27-এর মান হচ্ছে 54। আমাকে 1-এর মান বের করতে হবে। 27 2 54, তাহলে 2 রেশিও, 2 ইন্টু 1 মানে 2 কেজি, অর্থাৎ আমাকে 2 কেজি দস্তা মেশাতে হবে, অপশন ডি।
তো আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আপলোড হবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।